অনেক দিন আগেকার কথা। এক যে ছিল দাঁড় কাক। নিজের জাত ভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে। কাকটিকে এরকম দেখতে হওয়ার কারণে সে প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছিল। তাই সে একদিন তার জাত ভাইদের সাথে তুমুল ঝগড়া করলো, তাদেরকে যা তা করে অপমান করলো। জাত ভাইদের অবহেলা করে সে বড় কাকদের কাছে গেল। সে বড় কাকদের কাছে গিয়ে বলল, কা কা ভাই, আমি তোমাদেরই একজন, আমাকে তোমাদের দলে নাও। কাকের দল দেখলো তাদের সঙ্গে এর কোনো কিছুতেই মিল নেই, না আছে চেহারায়, না তো গলার স্বরে। অতএব কাকের দল দাঁড় কাককে বলল, কি বিচ্ছিরি দেখতে, যাও যাও দূর এখান থেকে, মেলা ফেচ ফেচ না করে এখান থেকে মানে মানে কেটে পড়ো তো দেখি। কাকের দলের কাছে আঘাত পেয়ে দাঁড় কাক চলে গেল সেখান থেকে। দাঁড় কাক তখন ফিরে এলো জাত ভাইদের কাছে। তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। জাত ভাইরা বলল, তুমি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, ত্যাগ করে গিয়েছিলে, আবার আমাদের কাছে এসেছ? তোমার লজ্জা করছে না? দূর হয়ে যাও আমাদের চোখের সামনে থেকে। বেচারা দাঁড় কাক তখন নিজের ভুল বুঝতে পারল। এই জন্যই বলে, নিজের বংশ পরিচয় দিতে কোনো সংকোচ করতে নেই। সেবার কলেরার মোড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসোমশাই থাকতেন। তিনি ছিলেন একজন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনিভাবেই বলছি। তখন শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসলাম। হ্যারিকেনটা জেলে আমি সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। সনাতন বাতাসপুরে থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ করলো? এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও আমি প্রাণ রক্ষা করতে পারিনি। সেই জন্য কারোর বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সা আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু গো, বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার গাড়িটাকে বার করলাম। তারপর আমি বাতাসপুরের দিকে চললাম। রাত তখন 1:30 বাজে। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। শ্যাওড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে গাড়ি চেপে চলেছি। কিছুটা পথ
আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতন কোথায় গেল? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি গাড়ি চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে, সেই খালের ধারে এসে থামলাম আমি। এইখানে একটা গাছের নিচে গাড়িটা রেখে একটা সাঁকো পার হয়ে ওপারে গেলাম। খালের দুপাশে কালকা সন্ধে ও বেড়াকলমির ঝোপ। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুগরে কেঁদে উঠল। গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গাঁয়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় হঠাৎ সনাতনের দেখা না পেলে হাটফেলি করে ফেলতাম। সনাতন একটা হারিকেন নিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন? ওসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হ্যারিকেনটাই মাটির ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সে আলোকের অনুসরণ করলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয় ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন এগিয়ে এলো। কে? ডাক্তারবাবু নাকি? হ্যাঁ। সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। সকলে বিস্মিত হয়ে বলল, সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছনাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার এ চেষ্টাও ব্যর্থ হলো। ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সেই রাত্রিটা ওই গ্রামেই একজনদের বাড়িতে কাটালাম। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে সগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।